বন্ধুরা, আমার নাম জীবন। আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করছি। কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু জানাবে। তো প্রথমে বলি, আমি নিজে পড়াশোনা করছিলাম, তারপর আজ পড়াতে মন বসছিল না, তাই আমি একটু আলাদা পড়তে গেলাম, যেটা হচ্ছে জিকে। জিকের মধ্যে আমি ভূগোলটা দেখলাম, তো ভূগোলের মধ্যে একটা রাজ্যকে নিয়ে বেশি ডেপ নিয়ে পড়লাম। সেই রাজ্যের মধ্যে কি কি আছে এবং তার ইতিহাস নিয়ে একটু আলোচনা করলাম। তা আমি পড়ার সাথে সাথে কতটা পড়লাম, কিভাবে পড়লাম, সেটা নিজে অ্যানালাইজ করে তারপর নিজের মুখে আমি ভিডিওটি বলছি। কেমন লাগছে অবশ্যই বলবে। কোনো জায়গায় বা ভুল হলে একটু আমাকে ধরিয়ে দিও যে কোনখানটাতে একটু ভুল হচ্ছে। তো আমি প্রথমে বলবো অন্ধ্রপ্রদেশ রাজ্য নিয়ে। অন্ধ্রপ্রদেশ রাজ্য রাজধানী হচ্ছে বা ক্যাপিটাল বলতে পারো আমরাবতী। এই অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটা কোড হয় যেটা হচ্ছে এপি, অন্ধ্রপ্রদেশ। গাড়ি পেছনে দেখবে নাম্বার প্লেটে কিন্তু এপি, প্রথমে দেখবে ইন্ডিয়ান আইএনডি থাকবে, দিয়ে একটা কোড এপি আর একটা কোড। গাড়িতে কিন্তু এটা না থাকলে কিন্তু বোঝা যাবে না যে গাড়িটা কোন রাজ্য থেকে আসছে। যেহেতু সব ভারতেরই থাকবে, তাই ইন্ডিয়াতে অবশ্যই থাকবে, বাইরের কান্ট্রিতে বাইরের আলাদা রকম থাকে। তো আমি অন্ধ্রপ্রদেশ রাজ্য নিয়ে একটু আলোচনা করছি। এই অন্ধ্রপ্রদেশ রাজ্য যখন জন্ম হয়েছিল 1956 সালে হয়েছিল। আয়তনের দিক থেকে বেশ কিছুটা বড়, জনসংখ্যার দিক থেকেও একটু বড়। আয়তনের দিক থেকে বলতে গেলে 7তম স্থানে আছে এবং জনসংখ্যার দিক থেকে গেলে 10তম স্থানে কিন্তু রয়েছে। শিক্ষার হার প্রায় 60% রয়েছে। আর সেখানে একটা হাইকোর্টও রয়েছে, যেটা হচ্ছে তোমার হায়দ্রাবাদে অবস্থিত। রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে 11টা, বিধানসভার 175টা। আর সেখানে সব থেকে জনপ্রিয়তা নৃত্যকলা হচ্ছে কুচিপুড়ি। আমাদের যেমনি পশ্চিমবঙ্গে সব থেকে জনপ্রিয় কীর্তন, বাউল, ওই পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, ওখানে কিন্তু সব থেকে বিখ্যাত হচ্ছে কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশ রাজ্যের জেলা হচ্ছে 66টা, লোকসভা কেন্দ্র সংখ্যা 25। আর ভাষা বলতে প্রধান ভাষা হচ্ছে তেলেগু ভাষা, উর্দু, হিন্দি ইত্যাদি থাকবে। প্রধান কিন্তু তেলেগু ভাষা। আর বেশ কিছু নদ নদীও দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, তুঙ্গভদ্রা, নাগাবলী। তো এই কি বললাম, গোদাবরী, কৃষ্ণা, এই নদীগুলো হচ্ছে বর্ষা প্রবাহিত নদী। বর্ষার জল যদি হয় তাহলে কিন্তু এই নদীগুলি উৎপত্তি হয়। তাছাড়া কিন্তু বর্ষা পেরিয়ে গেলে কিন্তু এই নদীগুলি শুকিয়ে যায়, মোটামুটি খানি জল থাকে। আর হিমালয় থেকে যে সকল নদী উৎপন্ন হয়, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, সেগুলো কিন্তু পুরাণেও পাওয়া গিয়েছে। সিন্ধু নদ, এগুলো কিন্তু হিমালয় থেকে সৃষ্টি। এইগুলোতে সারা বছরই জল পাওয়া যায়, একটুখানি কম হলেও কিন্তু পাওয়া যায়। এই নদীগুলিতে বরফ গলে কিন্তু সৃষ্টি হয়। তারপরে আস্তে আস্তে আরো নদীগুলোর সাথে মিশে তুমি গঙ্গা নদী যেমন দেখেছো, বা আমি একটা ভিডিও আনবো গঙ্গা নদী কিভাবে উৎপন্ন হয়, কোথায় কোথায় দিয়ে গঙ্গা নদী উৎপন্ন হয় সেটাও আনবো। প্রয়াগরাজের কাছে অলকা আর ভাগীরথী মিলিত হয়ে গঙ্গা নদী উৎপন্ন হয়। আর প্রথমে যাই বানারস, ওখান থেকেই গঙ্গা শুরু হয়। দুটোর আমি গঙ্গা নিয়ে আলোচনা করছি না, অন্য টাইমে গঙ্গা নিয়ে আলোচনা করবো। আজকে আমি বলবো অন্ধ্রপ্রদেশ রাজ্য নিয়ে। আর অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রধান শস্য অনেক কিছু দেখতে পাওয়া যায়, যেমন ধান, তামাক, তৈলবীজ, তুলা, পাট ইত্যাদি, ডিম। এই সকল উৎপাদন অন্ধ্রপ্রদেশ রাজ্যে রেকর্ড ছাড়িয়েছে। তাই রাইস বুল অফ ইন্ডিয়া বা এগ বুল অফ এশিয়া বলা হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যকে। আর খনিজ দ্রব্য বেশ কিছু জিনিস পাওয়া যায়, যেমন হচ্ছে অভ্র, তামা, ম্যাঙ্গানিজ, কয়লা, লোহা, পেট্রোলিয়াম ইত্যাদি। শিল্প দিক থেকেও বেশ কিছু রয়েছে, কাগজ, জাহাজ নির্মাণ, সিমেন্ট, ইস্পাত, লোহা ইস্পাত। আর সব থেকে পপুলার জনসংখ্যার সব থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সব থেকে জনসংখ্যার দিক থেকে পপুলার বলতে বর্ধমান, কলকাতা, দুর্গাপুর ইত্যাদি। তেমনি ওখানেও অন্ধ্রপ্রদেশ রাজ্যেও যেমন রয়েছে একটা তিরুবনন্তপুরম, যেখানে তিরুবনন্তপুরম যে মন্দিরটা আছে সব থেকে পুরনো এবং বহু পুরনো স্ট্রাকচারে তৈরি। অনেক রহস্য আছে মন্দিরে, আজ পর্যন্ত কোনো সাইন্টিস্টরা সেই রহস্য কিন্তু ধরতে পারেনি। আর একটা হচ্ছে বিশাখাপত্তনম, যেটা এই দুটো কিন্তু বিশাখাপত্তনম আর তিরুবনন্তপুরম কিন্তু বিমানবন্দরও রয়েছে। তাই বুঝতে পারছো নিশ্চয়ই বড় বড় শহর এই দুটো। তা আর ওখানে সব থেকে পপুলার হচ্ছে, যে পপুলার বলতে আমার বলার ভুল হলো, পাখি, আমাদের যে পশ্চিমবঙ্গ পাখি রয়েছে ওখানে তেমনি একটা জাতীয় পাখি রয়েছে প্যারাকিট, ফুল জুঁই ফুল, ফল হচ্ছে আম। আর ওখানে আর জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের মা তেলেগুর কাছে। এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যের জাতীয় সঙ্গীত। আর এই রাজ্যটির ধারে পাশে কি কি রাজ্য রয়েছে সেগুলি বলি। রাজ্যটি উত্তর পূর্বে ওড়িশা রয়েছে, উত্তরে ছত্তিশগড়, দক্ষিণ পশ্চিমে তেলেঙ্গানা এবং বঙ্গোপসাগর রয়েছে। আর এই রাজ্যের একটা ডেপ্ট বলতে একটু ইতিহাস সম্পর্কে আলোচনা করি। আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1947 সালে, কিন্তু তখন কিন্তু এই যে 28টি রাজ্য তখন কিন্তু ভারতের সাথে যুক্ত হতে কোনো মতেই চায়নি। কারণটা হচ্ছে আমাদের যে ভারতবর্ষ তখন কিন্তু কোনো প্রাইম মিনিস্টার ছিল না বা কোনো শাসন করার মতন কেউ ছিল না, এবং আমাদের যে গান্ধীজি ছিল তাকেই সামনে রেখে ইংরেজের হাত থেকে মুক্তির জন্য সবাই লড়ছিলেন, যাতে আমাদের স্বাধীন হয় আর ইংরেজদের কবল থেকে আমরা ছাড়া পাই। কিন্তু এটা হওয়ার পর আমাদের তো আর গোটা ভারতবর্ষের রাজ্য সেরকম হয়নি। আমাদের ইংরেজরা সবসময় অত্যাচার করতো বাংলাতে। ভারতবর্ষ এখন 3-4 টুকরো হয়ে গেছে, যেমন একটা শ্রীলঙ্কা আলাদা, আফগানিস্তান, পাকিস্তান একটা দুটো, আফগানিস্তান পাকিস্তান দুটো, শ্রীলঙ্কা 3টে এবং ভারতবর্ষ 4টা। তাহলে আমাদের ভারতবর্ষ থেকে 3টে দেশ হয়ে গেছে, 4টা হিসেবে 4টা হয়ে গেছে। তো ওইগুলো আমাদের সাথেই ছিল বলে বহু আগে, শ্রীলঙ্কা তো বহু আগে, ওটা তো শ্রী হনুমানজি আমাদের মাটি থেকে শ্রীলঙ্কাকে সরিয়ে দিয়েছে, কোনো রিজন আছে হয়তো। আর আফগানিস্তান পাকিস্তান তো তোমরা এখন পর্যন্ত বুঝতে পারছো কিরকম কি অবস্থা চলছে, ওটাও আগে ভাগ হয়ে গেছে। আর আমাদের দেশ যখন ইংরেজদের শাসনের কবলে ছিল তখন কোনো মতেই কিন্তু কোনো রাজ্য
ভারতের সাথে যুক্ত হতে চায়নি, কারণ তারা দেখছিল যে ভারতের বাংলাতে কি অবস্থা চলছে এবং ইংরেজরা কিভাবে বাংলাকে শাসন করছে, এবং আস্তে আস্তে গোটা আস্তে আস্তে ইংরেজদের শাসন যে অত্যাচার সবকিছু কিন্তু বাড়ছিল। তাই ভারতবাসীকে কেউ চাইছিল না, ভারতের সাথে কেউ যুক্ত হতে চাইছিল না। যেমন জম্মু কাশ্মীর ভারতের সাথে কোনো মতেই যুক্ত হতে চাইছিল না, উত্তরপ্রদেশ কখনোই চাইছিল না, মধ্যপ্রদেশ চাইছিল না, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা এগুলো কোনো রাজ্যই কিন্তু ভারতের সাথে যুক্ত হতে চাইছিল না। কারণ হচ্ছে ইংরেজদের যে দুর্নীতি এবং অত্যাচার কেউ সহ্য করতে পারছিল না। তাই নিজের নিজের রাজ্যে নিজের সব আলাদা একটা করে মানে লিডার টাইপের ওরা কিন্তু শাসন করার জন্য প্রস্তুত হয়েছিল। সেই সঙ্গে বলবো আমরা, অন্ধ্রপ্রদেশ যখন নতুন রাজ্য হয় 1953 সালে তৈরি হয়েছিল। এটার কোট্টাসি রামালু মাদ্রাস প্রেসিডেন্সি থেকে একটা স্বাধীন রাজ্যের জন্য প্রচার চালিয়েছিলেন, এবং কিছু আন্দোলনের কারণে সামাজিক এবং সামাজিক সংস্কার আন্দোলনের মাধ্যমে হয়তো অন্ধ্রপ্রদেশ রাজ্যটি প্রতিষ্ঠা হয়েছিল, যার প্রধান রাজধানী ছিল কিন্তু কুর্নাল। এবং স্বাধীনতা সংগ্রামের পান্তুলু প্রথম মুখ্যমন্ত্রী ছিল অন্ধ্রপ্রদেশ রাজ্য। এখন ঠান্ডা লেগেছে একটু, তাই একটু নাকের সমস্যা। তো যাই হোক, আমাদের প্রথম কিন্তু যখন মুখ্যমন্ত্রী বা সিএম বলতে পারি, পান্ডুলু মুখ্যমন্ত্রী ছিলেন। আর এখন কে রয়েছে না, এখন রয়েছে নারা চন্দ্রবাবু নাইডু, যে হচ্ছে 13তম প্রধান মুখ্যমন্ত্রী, বা এনসি নাইডু কিন্তু বলতে পারো। পরীক্ষাতে কিন্তু অনেক সময় যে সকল সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হয় সেগুলো কিন্তু এই সিএম এর নাম কিন্তু আসে, প্রথম সিএম কে ছিল বা এখন বর্তমানে কততম সিএম, এগুলো কিন্তু আসে। আর সেই রাজ্যের নদী কোথা থেকে উৎপন্ন, বা সেই রাজ্যে কতগুলি নদী আছে বা কি কি নদী আছে, এরকম কিন্তু কোশ্চেন কিন্তু অনেক ক্ষেত্রে আসে, সেটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু দেখতে পাওয়া যায়। আর একটু বলি আমি, 1947 সালে যখন স্বাধীন হয়, হায়দ্রাবাদের নিজামের ওসমান আলী খান তো স্বাধীন হতে কখনোই চাইছিলেন না যে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভারতের সাথে যুক্ত হোক। তিনিও কিন্তু একটা মুসলিম ছিলেন। 1948 সালে ভারতের নৌবাহিনী হায়দ্রাবাদকে ভারতের অধিরাজ্যের সাথে যুক্ত হয়। সেখানে একটা হায়দ্রাবাদ রাজ্য পরিণত হয়েছিল। অন্ধ্রপ্রদেশ প্রথম ভারতীয় রাজ্য মূলত ভাষার ভিত্তিতে স্বাধীনতার পর গঠিত হয়েছিল। 1953 সালে মাদ্রাস প্রেসিডেন্সি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং হায়দ্রাবাদ একটা রাজ্য তৈরি হয়। আর তেলুগু ভাষার অংশের সাথে কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্য যুক্ত হয়। তো এরকমভাবেই আরো 28টি রাজ্য, যেটা 27টি রাজ্য রয়েছে, তাদেরও কিন্তু একটুখানি ইতিহাস তো থাকবে অবশ্যই। বাংলাতে সব থেকে বড় ইতিহাস থাকবে, বাংলাতে অনেক কিছু হয়েছে। আর এই সকল রাজ্যগুলি নিয়েও একটুখানি আলোচনা আমি করবো। বেশি বড় ভিডিও করবো না, বেশি বড় হয়তো অনেকের পছন্দ হবে না, একটুখানি ভিডিও করবো। ওই বেশি টাইম তোমাদেরও লস করবো না, 10 মিনিট 12 মিনিট। তোমরা এই ভিডিওটি সেভাবে হয়তো আমি তুলে ধরতে পারছি না, কিন্তু আমি যে কথাগুলি বলছি না, তোমরা দরকার বলে একটু মন দিয়ে শোনো। ভিডিওতে সেরকম কিছু নেই, কিন্তু আমি হয়তো কিছু কিছু ছবি তোমাদের ওই দেখাতে পারি যে তিরুবনন্তপুরম কেমন জায়গা। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি তোমার কতগুলি জেলা রয়েছে, 30টা জেলা রয়েছে, সেই 26টি জেলা, 26টি জেলার আমি একটা লিস্ট তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো। আমার বড় কোনো ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার নেই, আমি ফোনের মাধ্যমে ভিডিও শুট করি এবং এইখান থেকেই এডিটিং করি। আর আমার নিজের পড়া থাকে বলে আমি নিয়মিতভাবে প্রতিদিন ভিডিও আনতে পারছি না, আবার সামনে এক্সাম আছে। আমি যখন যতটুকু পড়ি তারপর আমি সেটা মাথার মধ্যে অ্যানালাইজ করার পর আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করি। প্রথমে হয়তো লিখে নিলাম যে কতখানি মনে রয়েছে দেখি, তারপর সেইটুকুনি আমি একটা ভিডিও করি। তাহলে আমার একটা ভালোভাবে মুখস্থ হয়ে যায়। আর ভিডিওটা করার পর আমি পরের ক্ষেত্রে এই ভিডিওটাই আবার বক্তৃতাটাই আমি আবার শুনলি, অনেক কিছু আমার ক্লিয়ার হয়ে যায়। তাই তোমাদেরও বলবো, আমার যে কথাগুলি বললাম, কথাগুলি মন দিয়ে শোনো। আর সেরকম ভাবে আমি ভিডিও হয়তো যে ছবি হয়তো বা ভিডিও রেকর্ডিং হয়তো দেখাতে পারছি না। বড় যখন একটু হবো বলতে আমার ল্যাপটপ বা অন্য কিছু কিনবো, কম্পিউটার কিনবো, তখন এডিটিং ভালো করতে পারবো। এখন তো সেভাবে ভিডিও এডিট করতে পারি না, আর সেভাবে টাইমও পাই না আমি। তো আমার এটুকুই ভিডিও ছিল আজকে। কেমন লাগলো অবশ্যই বলবে। আর আমার নতুন চ্যানেল বলতে ওই চ্যানেলটাই আছে, জীবন স্টাডি ব্লগটার নামটা চেঞ্জ করেছি, এখন জীবন উইথ এডুকেশন, শিক্ষার সঙ্গে জীবন। কেমন লাগছে অবশ্যই বলবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, পাশে থাকবে, সাপোর্ট করবে। আমি তোমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও আনবো। আর কিছুদিন আমি এই যে 27টা রাজ্য আরো আছে, 27টা রাজ্য নিয়ে আলোচনা করবো। তারপরে আমি কিছু নদ-নদী নিয়ে আলোচনা করবো, যে হিমালয় থেকে কোন কোন নদী প্রবাহিত হয়, মানে কোন কোন নদী উৎপন্ন হয়, এবং পুরাণে গ্রন্থে কোন কোন নদী প্রমাণিত এখনো পর্যন্ত সেই নদীগুলি চলছে। গঙ্গা নদী কিভাবে সৃষ্টি হয়েছে, হ্যাঁ, আমাদের যে বৃষ্টির জলের মাধ্যমে যে কোন কোন নদী প্রবাহিত হয়, ভারতের মধ্যে কত কত নদী রয়েছে। আর এরকমই ইংলিশের মধ্যে বা অন্যান্য অঙ্কতে শর্ট ট্রিক্স কিছু কিছু ম্যাথ আমি নিয়ে আসবো, আলোচনা করবো। যাই হোক, আস্তে আস্তে নিয়ে আসবো। তোমরা অবশ্যই সাপোর্ট করবে। তোমাদের কেমন ভিডিও দরকার সেরকম ভাবে আমাকে বলতে পারো, সেই সম্বন্ধে আমি সবারই কমেন্ট পড়ি, আর সে সম্বন্ধে আমি ভিডিও কিন্তু আনবো। তাই একটুখানি সময় লাগবে, ফোনের মাধ্যমে ভিডিও করছি। আর পাশে থাকবে, সাপোর্ট করবে। কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আজ এইটুকুই। আর আগেকার আমার যে বন্ধুগণরা আছো, তারা দেখেছো হয়তো আমি কিছু কিছু আবেদন তখন লিখতাম, ওগুলো ছাড়তাম, কেমন হচ্ছে অবশ্যই বলবে। তো এই ছিল আজকে ভিডিও। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরে ভিডিও।